আচ্ছা, আমরা গত ক্লাসে কি দেখেছি যে সালোক সংশ্লেষণের দুইটা ধাপ সম্পন্ন হওয়ার পরে বা দুইটা পর্যায় সম্পন্ন করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় কিংবা এই গ্লুকোজ পদার্থটা উৎপন্ন হয়। এখন আমরা সেখানে দেখেছি যে আলোক নির্ভর পর্যায়ে তিনটা উপজাত পদার্থ উৎপন্ন হয়, এটিপি, এনএডিপিএইচ এবং হচ্ছে এইচ প্লাস বা প্রোটন। এখন আমরা দেখব আলোক নিরপেক্ষ পর্যায়ে মূলত কি ঘটে। আলোক নিরপেক্ষ পর্যায়ে তোমার এই যে তোমার কার্বন ডাই অক্সাইডের সাথে যে পাতার যে রক্ষী কোষ রয়েছে, সেই রক্ষী কোষের ভেতর দিয়ে কোষে কিন্তু কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, কার্বন ডাই অক্সাইড। তো এই কার্বন ডাই অক্সাইডকে এখন ভেঙে আমাদের কার্বোহাইড্রেট উৎপন্ন করতে হবে। সেক্ষেত্রে তোমার শক্তির যোগান দেবে হচ্ছে এটিপি এবং কার্বন ডাই অক্সাইডকে বিজারিত হতে সহযোগিতা করবে এনএডিপিএইচ ও এইচ প্লাস। তাহলে আমরা ওভারঅল বলতেই পারি কার্বন ডাই অক্সাইড এটিপি, এনএডিপিএইচ ও এইচ প্লাসের সহযোগিতায় তোমার কার্বোহাইড্রেট উৎপন্ন করতেছে। তাহলে এই যে বিক্রিয়াটা, তোমার এই বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য কি কি পর্যায় সম্পন্ন করতে হচ্ছে। শুরুতে আলোক নির্ভর পর্যায়ে পানি জারিত হচ্ছে, পানি জারিত হয়ে তোমার এনএডিপিএইচ আর এইচ প্লাস উৎপন্ন করতেছে। এরপরে তোমার এডিপির সাথে ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি হচ্ছে। এরপরে এই জিনিসগুলো তৈরি হওয়ার পরে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে তোমার, যদিও এই কথাটা তোমার পুরোপুরি সত্য না যে কার্বন ডাই অক্সাইডের সাথে কিন্তু এরা বিক্রিয়া করে না, এরা কার্বন ডাই অক্সাইডকে বিজারিত হতে সহযোগিতা করে। তো এদের সহযোগিতায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে তোমার গ্লুকোজ উৎপন্ন করতেছে। এই যে কার্বন ডাই অক্সাইড কিভাবে তোমার এই পদার্থগুলোর সহযোগিতায় কার্বোহাইড্রেট বা শর্করা উৎপন্ন করতেছে, তার জন্য তোমাদের বইয়ে দুইটা গতিপথ আলোচনা করা হয়েছে, যদিও চারটা গতিপথ রয়েছে। কেলভিন চক্র, হেসো-স্লেক চক্র, তারপর হচ্ছে তোমার ক্রেসুলিসিয়ান অ্যাসিড বিপাক। তো এই যে তোমার কার্বন ডাই অক্সাইড এদের সহযোগিতায় যে কার্বোহাইড্রেট বা শর্করা উৎপন্ন করতেছে, এই কার্বন ডাই অক্সাইড বিজারণের বা আত্তীকরণের, বিজারণকে এখানে আত্তীকরণ বলা হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বিজারণের বা আত্তীকরণের তিনটা গতিপথ শনাক্ত করা হয়েছে। কেলভিন চক্র, হেসো-স্লেক চক্র এবং হচ্ছে ক্রেসুলিসিয়ান অ্যাসিড বিপাক। প্রথম দুইটা যে চক্র রয়েছে, কেলভিন চক্র ও হেসো-স্লেক চক্র, এই দুটা চক্র সম্পর্কে তোমাদের বইয়ে কিছু বেসিক আলোচনা করা হয়েছে। যেমন কেলভিন চক্র এক নাম্বার, যেটা কেলভিন চক্রে কি হয়, শুরুতে তোমার তিন কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে তোমরা বলতে পারো যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে তো আমরা জানি যে কার্বোহাইড্রেট বা শর্করা উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কেন তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে? মূলত তোমার এই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা হিউজ, অনেক বেশি পরিমাণ বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই কেবল তোমার এই শর্করা উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা যত তুমি সরলভাবে দেখতে পাচ্ছ যে পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে এই শর্করা উৎপন্ন হচ্ছে, আদতে কিন্তু ব্যাপারটা এমন না। আমরা কিন্তু অলরেডি আলোক নির্ভর পর্যায়ে দেখতে পেলাম যে পানি আর কার্বন ডাই অক্সাইড সরাসরি বিক্রিয়া করতেছে না, পানি আগে জারিত হয়ে উপজাত পদার্থ তৈরি করতেছে, সেই উপজাত পদার্থ কার্বন ডাই অক্সাইডকে ভাঙতেছে, কার্বন ডাই অক্সাইডকে ভাঙার পরে কিছু কিছু পদার্থ উৎপন্ন হচ্ছে, সেই পদার্থগুলা আবার তোমার ভাঙতেছে, সেখান থেকে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে, সেই নতুন পদার্থগুলো আবার জোড়া লেগে সর্বশেষ যে আমরা যৌগটা পাচ্ছি সেই যৌগটা হচ্ছে শর্করা। তো এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ওদিকে আমরা না যাই। তোমরা জাস্ট পরীক্ষায় উত্তর করার জন্য এই জিনিসটা মনে রাখবা যে কার্বন ডাই অক্সাইড যে বিজারিত হবে বা ভাঙবে, এর জন্য তোমাদের বইয়ে দুইটা গতিপথ আলোচনা করা হয়েছে। একটা গতিপথ হচ্ছে কেলভিন চক্র, কেলভিন চক্রকে তোমার আরেকটা নাম বলা হয় যেটা হচ্ছে C3। কি বলা হয়? C3 বা কেলভিন চক্র। C3 কেন বলা হচ্ছে? এখানে তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড স্থায়ী পদার্থ হবে। এখানে স্থায়ী পদার্থ বলার কারণ হচ্ছে এই পদার্থটা তোমার, এখানে অনেক ধরনের পদার্থ উৎপন্ন হয় কিন্তু ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এখানে স্থায়ীভাবে থাকে, পরবর্তীতে এগুলো ভেঙে বিক্রিয়া করে শর্করা উৎপন্ন হয়। এরপরে তোমার আরেকটা যে চক্র সেটা হচ্ছে হেসো-স্লেক চক্র। বিজ্ঞানী হেসো-স্লেকের যেহেতু আবিষ্কার করছে এই চক্রটা, এই জন্য তাদের নাম অনুসারেই হেসো-স্লেক চক্র বলা হয়।
এখানে 4 কার্বন বিশিষ্ট হেসো স্লেভ চক্রে 4 কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, এসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করো, সালোক সংশ্লেষণে শর্করা উৎপন্ন হওয়ার জন্য আলোক নির্ভর পর্যায়ে পানি জারিত হয়ে তোমার NADPH ও H+ উৎপন্ন হচ্ছে। এরপরে এডিবির সাথে অজৈব ফসফেট মিলে এটিপি তৈরি হচ্ছে। এরপরে এই পদার্থগুলা কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করতেছে। কার্বন ডাইঅক্সাইড বিজারিত হওয়ার পর কখনো কিছু কিছু উদ্ভিদের বেলায় এই C3 গতিপথের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে, কিছু কিছু উদ্ভিদের বেলায় এই তোমার হেসো স্লেভ চক্র বা এই চক্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে। সব উদ্ভিদের বেলায় একই রকম না, কিছু উদ্ভিদের বেলায় তোমার এই C3 গতিপথ সম্পন্ন হচ্ছে, কিছু উদ্ভিদের বেলায় এই তোমার হেসো স্লেভ চক্র যেটা এটা সম্পন্ন হচ্ছে। তো C3 যে উদ্ভিদগুলাতে সম্পন্ন হচ্ছে সেখানে কি করতেছে, সেখানে তোমার শুরুতে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এরপরে তোমার সেই উদ্ভিদের ক্ষেত্রে এই যে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডটা রয়েছে এগুলো থেকে আরো নানান রকম বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তোমার এই শর্করা উৎপন্ন হবে। আর যেটা হেসো স্লেভ চক্র সেই উদ্ভিদগুলোর ক্ষেত্রে শুরুতে তোমার 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, মানে এটা হচ্ছে স্থায়ী পদার্থ, এই পদার্থটা কিছুক্ষণ এখানে স্থায়ী থাকবে, শুরুতেই ভেঙে যাবে না, এজন্য এখানে স্থায়ী পদার্থ বলা হচ্ছে। তো এই 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে, এটা কিছুক্ষণ স্থায়ী থাকবে, আরো বিক্রিয়া সম্পন্ন হবে, সেই বিক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পরে সেখান থেকে তোমার সর্বশেষ আমরা যে পদার্থটা বা যে যৌগটা পাবো সেটা হচ্ছে শর্করা। আশা করি তোমরা আলোক নিরপেক্ষ পর্যায়ের মাধ্যমে কিভাবে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে তোমার শর্করা উৎপন্ন করতেছে এগুলা তোমরা বুঝতে পারছো।